হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আবগারি কনস্টেবল মেন্স এক্সামের আজ 25তম ইংলিশ ক্লাস। আজকে তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট এনেছি। মোট 30টা প্রশ্ন আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ওকে? আর যারা আগের ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখে নাওনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। চলো প্রশ্নগুলো আজকে দেখে নিই। ভিডিওর শুরুতেই আমি তাদের নাম বলে দেব যারা আমাকে 24 নম্বর প্র্যাকটিস সেটে স্কোর জানিয়েছে। প্রীতম চ্যাটার্জি 14 আউট অফ 20, সাহেব 13 আউট অফ 20, ঝুলন পাল 11 আউট অফ 20, শুভ্র 10 আউট অফ 20। প্রত্যেকের স্কোর ভালো। আজকেও তোমরা আমার প্রশ্ন বলার পর আমার উত্তর করার আগে উত্তর করতে পারো, শেষে গিয়ে দেখবে কত স্কোর করলে। যদি সম্ভব হয় আমাকে জানাবে, পরবর্তী ভিডিওতে তোমাদের নাম উল্লেখ করব, ওকে? চলো দেখে নিই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ড হচ্ছে ড্র্যাগ। ড্র্যাগের সিনোনিম কি? ড্র্যাগের সিনোনিম হয়ে গেল, ড্র্যাগ মানে হচ্ছে ঘষে টানা। হ্যাঁ, তাহলে এখানে দেখো পুশ, লিফট, ক্র্যাক আর পুল। আমরা জানি পুল মানে টানা, তাহলে ড্র্যাগের সিনোনিম হয়ে যাচ্ছে পুল, অপশন ডি, ওকে? 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। কোথায় গ্রামাটিক্যাল এরর আছে? স্কার্সলি শি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ হোয়েন শি ফেন্টেড। চারটে অপশন দেখো। শি ফেন্টেড, স্কার্সলি শি হ্যাড, হোয়েন, হার্ড দ্য নিউজ। আচ্ছা, স্কার্সলি আর হার্ডলি থাকলে সেন্টেন্সও হোয়েন থাকবে, ঠিকই আছে। বাট স্কার্সলি এবং হার্ডলি যেখানে থাকবে সেখানে ইনভার্সন হবে। মানে কি জানো তো? ইনভার্সন মানে সাবজেক্টের আগে ভার্ব আসবে, এবং স্কার্সলি শি হ্যাড হবে না, হ্যাড শি হবে, দুটো চেঞ্জ হবে, ওকে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, স্কার্সলি আর হার্ডলি থাকলে ইনভার্সন হবে সেই সময় যখন সেন্টেন্সের শুরুতে স্কার্সলি অ্যান্ড হার্ডলি থাকবে, ঠিক আছে? আমরা যদি তোমাকে বলি, ধরো স্কার্সলি শি হ্যাড রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট, ওকে? দেখো আমি লেখার চেষ্টা করছি যতটা সম্ভব। SCARCELY, scarcely she had reached স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তাহলে এই সেন্টেন্সে দেখো স্কার্সলি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু শি হ্যাড বলছি, সুতরাং সেন্টেন্সটা রং, কারণ এখানে ইনভার্সন হবে, হ্যাড দিকে আসবে, শি দিকে যাবে। স্কার্সলি হ্যাড শি রিচ দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। তাহলে তোমরা এটাই মনে রাখবে যে স্কার্সলি আর হার্ডলি থাকলে ইনভার্সন হয়, কিন্তু সেই ক্ষেত্রেই ইনভার্সন হয় যখন স্কার্সলি অ্যান্ড হার্ডলি দিয়ে সেন্টেন্স শুরু হবে, ওকে? চলো 3 নম্বর প্রশ্ন দেখবো আমরা। Select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute, select no improvement. আচ্ছা, আন্ডারলাইনটা কোথায়? Ask from the cook if the tea is ready. চারটে অপশন দেখো। Ask the cook if the tea, no improvement. Ask from the cook when the tea, ask of the cook if the tea. আচ্ছা, এখানে আগেই বলে রাখি আস্কের সাথে ফর্ম হবে না, কারণ আস্ক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আজকের সাথে সরাসরি অবজেক্ট যুক্ত হয়, ওকে? তো আজকের সাথে ফর্ম হবে না, তাহলে এই অপশনটা দেখো আজকের সাথে ফর্ম আছে, এটা রং হয়ে গেল, ওকে? আর আস্ক অফ বলে একটা সেন্টেন্স তোমরা পাবে। আস্ক অফ কী করে পাবে সেই সেন্টেন্সটা দেখো। আই এম আস্কিং অফ হিম, আমি তার সম্পর্কে জিজ্ঞাসা করছি। এরকম সেন্টেন্স থাকলে তুমি সেখানে আস্ক অফ পেতে পারো, কিন্তু আমি তার সম্পর্কে জিজ্ঞাসা করছি, কিন্তু এখানে তো কুককে বলা হচ্ছে। হ্যাঁ, আস্ক দ্য কুক, কুককে জিজ্ঞাসা করা হচ্ছে, কুককে সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে না, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আস্ক দ্য কুক ইফ দ্য টি, ক্যান ইউ গো অ্যান্ড আস্ক দ্য কুক ইফ দ্য টি ইজ রেডি, অপশন এ। তাহলে বোঝা গেল আস্ক অফ তখনই হবে যখন আই এম আস্কিং অফ হিম, মানে আমি তার সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু এখানে আমি কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করছি না, কুককে জিজ্ঞাসা করছি, তাই তো? তাহলে আস্ক দ্য কুক ইফ দ্য টি ইজ রেডি, ওকে? 4 নম্বর প্রশ্ন দেখে নেব।
অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড গ্রিম, গ্রিমের অ্যান্টোনিম বলেছে। চারটে অপশন দেখো, সিভিয়ার, হার্শ, প্লেজেন্ট আর গ্লুমি। আচ্ছা, গ্রিম শব্দের মানে বলে দিই। গ্রিম কথাটার মানে হচ্ছে ভয়ানক, কঠোর, হার্শ, আনপ্লেজেন্ট, স্ট্রিক্ট। এটা হচ্ছে গ্রিমের সিনোনিম আমি যেটা বলছি, হার্শ, স্ট্রিক্ট, আনপ্লেজেন্ট। এগুলো হচ্ছে গ্রিমের অর্থ, মানে হচ্ছে বাংলা অর্থ হচ্ছে ভয়ানক, কঠোর, আর ইংরেজি হচ্ছে হার্শ, স্ট্রিক্ট, আনপ্লেজেন্ট। তো দেখো এখানে সিভিয়ার আছে, সিভিয়ার মানেও আনপ্লেজেন্ট, স্ট্রিক্ট, আর হার্শ মানে হচ্ছে কর্কশ, প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম বা সুখকর, আর গ্লুমি মানে হচ্ছে দুঃখী। তাহলে আমাদের গ্রিমের অ্যান্টোনিম বার করতে বলেছে। তাহলে গ্রিম যদি আনপ্লেজেন্ট হয়, তাই এখানে অপশন সিতে দেখো প্লেজেন্ট আছে, তাহলে অপশন সি হবে উত্তর। তাহলে গ্রিমের অ্যান্টোনিম হয়ে যাবে প্লেজেন্ট। ওকে, অপশন সি। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব। Select the most appropriate word to fill in the blank. Last year there was an increase dash the number of road accidents on the Eastern Expressway. চারটে অপশন দেখো, ইন, অ্যাট, হুইচ, টু। তো এখানে তো বলার কিছু নেই, ইনক্রিজ ইন হবে, অপশন এ। ওকে, অপশন এ। 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। Select the most appropriate option to substitute the underlined segment in the sentence in the given sentence. If there is no need to substitute, select no improvement. আচ্ছা, আন্ডারলাইনটা আমি আগে বলে দিই কোথায়। বাই দ্য স্টুডেন্টস অফ দি স্কুল, বাই থেকে স্কুল পর্যন্ত আন্ডারলাইন, ঠিক আছে। এবার সেন্টেন্সটা দেখছি। দ্য মানি কালেক্টেড বাই দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল ওয়াজ ডিপোজিটেড ইন দ্য প্রাইম মিনিস্টার ফান্ড। মানে যে মানিটা কালেক্ট করা হয়েছে বাই দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল, এই স্কুলের স্টুডেন্টদের দ্বারা, ওয়াজ ডিপোজিটেড, ডিপোজিট করা হচ্ছে কোথায়, প্রাইম মিনিস্টারের ফান্ডে, ঠিক আছে। এবার দেখো অপশন এতে দেখো, বাই দ্য স্টুডেন্টস অফ দিস স্কুলস বলছে, দিস বলছে মানে সিঙ্গুলার, আবার স্কুলস বলছে প্লুরাল, তাহলে এটা হলো না, এই অপশন বাদ চলে গেল। তারপরে দেখো, বাই দ্য স্টুডেন্ট অ্যাট দি স্কুল, অ্যাট দি স্কুল কখনোই হয় না, অফ দি স্কুল হয়, সুতরাং এই অপশনটাও বাদ হয়ে গেল। তারপরে দেখো ডি অপশনে, ফ্রম দ্য স্টুডেন্ট ফ্রম দ্য স্কুল, আচ্ছা এমন হতে পারে যে বাই দ্য স্টুডেন্ট অফ দ্য স্কুল মানে টাকাটা তোলা হয়েছে স্টুডেন্টদের দ্বারা, আবার টাকাটা তোলা হয়েছে স্টুডেন্টদের থেকে, দুটোরই অর্থ ঠিকই আছে। যদি আমি বলি দ্য মানি কালেক্টেড বাই দ্য স্টুডেন্ট অফ দি স্কুল, তবেই ঠিক আছে। আর যদি বলি দ্য মানি কালেক্টেড ফ্রম দ্য স্টুডেন্ট ফ্রম দ্য স্কুল, তাও ঠিক আছে। কিন্তু এখানে একটু ভুল হয়ে গেছে, অপশন ডিতে দেখো ফ্রম দ্য স্টুডেন্ট বলছে, তো মানি কালেকশন তো একজন স্টুডেন্টের থেকে হবে না, স্টুডেন্টস হয়ে যাবে, প্লুরাল হবে, সেক্ষেত্রে এই অপশনটাও হলো না। তাহলে অপশন সি, নো ইমপ্রুভমেন্ট। ওকে, 7 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। কি ইডিয়মটা দেখি, এ সি চেঞ্জ। আচ্ছা, এটার পর অপশনে এখানে স্পেস দেওয়া উচিত ছিল, এ সি চেঞ্জ, এ হচ্ছে ইডিয়ম। তাহলে দেখো এ সি চেঞ্জ কী হবে, চারটে অপশন, এ ফাস্ট চেঞ্জ, এ র্যাডিক্যাল চেঞ্জ, এ নমিনাল চেঞ্জ, এ স্লো চেঞ্জ। ফাস্ট চেঞ্জ মানে হচ্ছে দ্রুত পরিবর্তন, র্যাডিক্যাল চেঞ্জ মানে হচ্ছে আমূল পরিবর্তন, মহত্বপূর্ণ পরিবর্তন, নমিনাল চেঞ্জ মানে হচ্ছে নামমাত্র পরিবর্তন, আর স্লো চেঞ্জ মানে হচ্ছে ধীর পরিবর্তন, ঠিক আছে। এ সি চেঞ্জ এটা হয়ে যাবে কি, র্যাডিক্যাল চেঞ্জ, অপশন বি, ঠিক আছে, অপশন বি। তাহলে এই ইডিয়মটার মানে হচ্ছে এ র্যাডিক্যাল চেঞ্জ মানে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ওকে, 8 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ট্রেড, TREAD, ট্রেড। চারটে অপশন দেখো, ওয়াক, রান, ক্লাইম্ব, ফলো। চারটে অপশনের মানে তোমরা জানো, আমার বলতে হবে না, আমি ট্রেডের মানে বলে দিচ্ছি। ট্রেড মানে হচ্ছে পদধ্বনি। তাহলে দেখো অপশন দেখে বুঝতে পারছো যে ওয়াক হয়ে যাবে, অপশন এ সিনোনিম, ট্রেডের সিনোনিম হচ্ছে ওয়াক। ওকে, 9 নম্বর প্রশ্ন দেখবো আমরা।
সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এ স্টোনস থ্রো। আচ্ছা, মিনিং দেখো, এ শর্ট ডিস্টেন্স, অ্যান ইজি টাস্ক, এ ফার ওয়ে প্লেস, এ মেমোরেবল প্লেস। চারটে অপশন। এ শর্ট ডিস্টেন্স মানে হচ্ছে কম দূরত্ব, ইজি টাস্ক মানে সহজ কাজ, এ ফার ওয়ে প্লেস মানে হচ্ছে দূরবর্তী স্থান, এ মেমোরেবল প্লেস মানে স্মরণীয় স্থান বা স্মরণীয় জায়গা। ঠিক আছে? আচ্ছা, আমরা বলি না এরকম, বলতেই পারি যে মাই হাউস ইজ অ্যাট এ স্টোনস থ্রো। মানে কি, একটা স্টোনকে যদি আমরা ছুঁড়ি, খুব দূরে তো সে যাবে না, মানে সে কাছাকাছিই থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এ শর্ট ডিস্টেন্স, অপশান এ। এ স্টোনস থ্রো হচ্ছে অর্থ হচ্ছে এ শর্ট ডিস্টেন্স, অপশান এ। ওকে, 10 নম্বর প্রশ্ন আমরা দেখব। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। চারটে অপশন দেখো, মার্শাল, ম্যাগনিফিসেন্ট, মাস্কিউলিন আর ম্যাচলেস। এখানে তাহলে রংলি স্পেলড কোনটা? অপশন বি, ম্যাগনিফিসেন্ট হচ্ছে FICENT, MAGNIFICENT। ওকে, 11 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। কোনটা রংলি স্পেলড? দেখো, এক্সপার্টাইজ, এক্সপ্লেনেশন, এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপ্লেইনড। তাহলে দেখো, এখানে রংলি স্পেলড হচ্ছে অপশন বি। এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, যখন আমরা লিখব এক্সপ্লেইন, EXPLAIN, ওকে, কিন্তু যখন আমরা লিখব এক্সপ্লেনেশন, EXPLANATION। ঠিক আছে? এই আইটা কিন্তু আর থাকবে না, এই আই এখানে থাকবে না, এখানে আই রয়েছে, তাই এটা ভুল। ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন দেখে নেব। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এ লট অন ইউর প্লেট। এখানেও আমার স্পেস দিতে ভুল হয়ে গেছে, চারটে অপশান আছে। এ লট অন ইউর প্লেট। আচ্ছা, ইডিয়মটার মানে কী হবে? হ্যাভিং এ লার্জ মিল, হ্যাভিং মেনি রেসপন্সিবিলিটি মানে অনেক দায়িত্ব আছে, হ্যাভিং সামথিং হুইচ কজেস এনভি মানে এমন কিছু যার কারণ হচ্ছে ঈর্ষা, হ্যাভিং ওয়েলথ ইন অ্যাবান্ডেন্স মানে সম্পত্তির প্রাচুর্য। তাহলে এ লট অন ইউর প্লেট কথাটার মানে হচ্ছে হ্যাভিং মেনি রেসপন্সিবিলিটিস। ওকে, অপশন বি। 13 নম্বর প্রশ্ন দেখব। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। এ থিং দ্যাট মোটিভেটস অন অর এনকারেজ সামওয়ান টু ডু সামথিং। একটা কিছু যেটা মোটিভেট করে অথবা এনকারেজ করে কাউকে টু ডু সামথিং, কিছু করার জন্য। তাহলে সেটা কি হবে? ইনসেন্টিভ হবে, নাকি স্যালারি হবে, না অ্যালাউন্স হবে, না রিমুনারেশন হবে? দেখো, অপশন বি আর অপশন ডি মানে স্যালারি আর রেমুনারেশন, এ দুটো কিন্তু একই, এগুলো ফিক্সড করা থাকে, এগুলো কোনো নড়চড় হয় না, ফিক্সড থাকে। আর অ্যালাউন্স তো স্যালারির মধ্যেই ইনক্লুড। তাহলে কি হয়ে যাবে? ইনসেন্টিভ। ইনসেন্টিভ হচ্ছে ভালো পারফরমেন্সের জন্য বা বুস্ট করার জন্য ইনসেন্টিভ দেওয়া হয়। ওকে, অপশন এ। 14 নম্বর দেখে নেব। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। চারটে ওয়ার্ড আছে দেখো, ইনোসেন্ট, ইনফ্লেমেবল, ইনস্টলেশন, ইনসলিউবল। তাহলে ইনোসেন্ট বানান ঠিক আছে, ইনস্টলেশন ঠিক আছে, ইনসলিউবল ঠিক আছে, কি ভুল আছে? ইনফ্লেমেবল বানানটা কি হবে? INFLAMM হবে। ঠিক আছে? ABLE। ওকে, 15 নম্বর প্রশ্ন দেখব। Select the synonym of the given word. Profess, PROFESS, profess। আচ্ছা, প্রফেস শব্দের অর্থ হচ্ছে
প্রফেস শব্দের অর্থ হচ্ছে মুক্ত কণ্ঠে স্বীকার করা। চারটে অপশন দেখো। টিচ, টিচ মানে কি? শেখানো। লিড মানে কি? পরিচালনা করা বা নেতৃত্ব। প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী। আর অ্যাডমিট মানে হচ্ছে সত্য বলে স্বীকার করা। তাহলে প্রফেস শব্দের সিনোনিম হয়ে যাবে অ্যাডমিট, অপশন ডি। অনেকে বলবে যে প্রফেস শব্দের সিনোনিম প্রেডিক্ট, কিন্তু প্রেডিক্ট হচ্ছে ভবিষ্যৎবাণী করা। হয়তো আমার কমেন্ট সেকশনে অনেক কমেন্ট আসবে যে প্রফেস শব্দের সিনোনিম প্রেডিক্ট হবে, কিন্তু প্রফেস শব্দের অর্থ হচ্ছে মুক্ত কণ্ঠে স্বীকার করা, আর প্রেডিক্ট শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী, কিন্তু অ্যাডমিট শব্দের অর্থ হচ্ছে সত্য বলে স্বীকার করা। তাহলে প্রফেসের সিনোনিম হয়ে যাবে অ্যাডমিট, অপশন ডি। 16 নম্বর দেখে নেব। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। আরেকটা সিনোনিম দেখো। ড্যামশেল, ড্যামশেল, ড্যামশেল শব্দের অর্থ হচ্ছে কুমারী, ইয়ং আনম্যারিড গার্ল। ঠিক আছে, ইয়ং আনম্যারিড গার্ল। উইচ হচ্ছে WITCH, উইচ হচ্ছে যে জাদু টোনা করে, জাদুকরি বা ম্যাজিক্যাল পাওয়ার ওমেন। ম্যাজিক্যাল পাওয়ার ওমেন, মনে রাখবে, লিখে দিচ্ছি। ম্যাজিক্যাল পাওয়ার ওমেন। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, হ্যাঁ, আমি তো মুখে বলেই দিচ্ছি। আর স্পিনস্টার, SPINSTER, স্পিনস্টার মানে হচ্ছে চিরকুমারী। ওকে, এবার চিরকুমারীর মধ্যে মানে স্পিনস্টার বলতে বোঝায় ওল্ড আনম্যারিড ওমেন। আমরা ড্যামশেলে কি বললাম? ইয়াং আনম্যারিড গার্ল, ইয়াং আনম্যারিড গার্ল। আর স্পিনস্টার হচ্ছে ওল্ড আনম্যারিড ওমেন। HAG, হ্যাগ, হ্যাগ কথার অর্থ হচ্ছে কুৎসিত বুড়ি বা ডাইনি। আর মেইডেন, MAIDEN, মেইডেন মানে হচ্ছে অবিবাহিত নারী বা কুমারী মেয়ে। ঠিক আছে, তাহলে ড্যামশেল শব্দের সিনোনিম হয়ে যাবে কি? মেইডেন, কারণ ড্যামশেল শব্দের অর্থ হচ্ছে ইয়াং আনম্যারিড গার্ল। ড্যামশেল হচ্ছে ইয়ং আনম্যারিড গার্ল, আর স্পিনস্টার হচ্ছে, স্পিনস্টার আনম্যারিড, তবে স্পিনস্টার হচ্ছে ওল্ড আনম্যারিড ওমেন। তাহলে আর মেইডেন শব্দের অর্থ হচ্ছে অবিবাহিত নারী বা কুমারী, তাহলে ড্যামশেল শব্দের সিনোনিম হয়ে যাবে মেইডেন, অপশন ডি। ওকে, অপশন ডি। 17 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট শব্দের অর্থ আমরা সবাই জানি, অবিরাম, অবিরত, অবিচল, ধ্রুব, মানে যেটা চলছে, যে থামাথামি নয়। ঠিক আছে, চারটে অপশন। ভ্যারিং, পারপেচুয়াল, রেগুলার, আনইন্টারাপ্টেড। ভ্যারিং মানে হচ্ছে অসামঞ্জস্য, আপস ডাউন, আপস অ্যান্ড ডাউনস, ওঠানামা করে যেটা। পারপেচুয়াল হচ্ছে চিরস্থায়ী, শাশ্বত, অবিরাম, লাগাতার। পারপেচুয়াল হচ্ছে লাগাতার। রেগুলার হচ্ছে নিয়মিত। আনইন্টারাপ্টেড মানে বাধাহীন, নিরবচ্ছিন্ন, অব্যাহত। তাহলে কনস্ট্যান্ট শব্দের অ্যান্টোনিম কি হয়ে যাবে? অ্যান্টোনিম হয়ে যাবে হচ্ছে অপশন এ, ভ্যারিং, যেখানে আপস অ্যান্ড ডাউনস আছে, অসামঞ্জস্য, অপশন এ। 18 নম্বর প্রশ্ন আমরা দেখব। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। চারটে অপশন দেখো। লাগেজ, লুডিক্রাস, লুমিনাস, লাক্সারিয়াস। তাহলে A, C আর D ঠিক আছে। রংলি স্পেলড কোনটা? অপশন বি, অপশন বি। বানানটা কি হবে? LUDIC, লেখাগুলো ঠিক হচ্ছে না, CROUS। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, লেখাগুলো পড়ছে না এখানে। ঠিক আছে, LUDICROUS। লুডিক্রাস মানে হচ্ছে হাস্যকর, উদ্ভট। তাহলে রংলি স্পেলড হচ্ছে অপশন বি। ওকে, 19 নম্বর প্রশ্ন আমরা দেখব। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ভিশনারি, এই শব্দের অর্থ হচ্ছে স্বপ্নদর্শী। চারটে অপশন দেখো। প্র্যাগম্যাটিক,
ইমাজিনেটিভ, ক্রিয়েটিভ, ফিউচারিস্টিক। প্র্যাগমেটিক কথাটার মানে হচ্ছে কর্মতৎপর, আত্মভিমানী, বাস্তববাদী, প্র্যাকটিক্যাল। ঠিক আছে। ইমাজিনেটিভ মানে হচ্ছে কল্পনাপ্রবণ, আমরা জানি। ক্রিয়েটিভ মানে সৃজনী বা সৃষ্টিশীল। আর ফিউচারিস্টিক মানে আধুনিক। আর ভিশনারি শব্দের অর্থ হচ্ছে স্বপ্নদর্শী। তাই অ্যান্টোনিম কী হয়ে যাবে? প্র্যাগমেটিক, অপশন এ। বাস্তববাদী, প্র্যাকটিক্যাল। ঠিক আছে, অপশন এ। 20 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। Select the most appropriate word to fill in the blank. It is difficult for him to dash all the comfort of his family in this small income. এটা তার কাছে ডিফিকাল্ট ছিল, অল দ্য কমফোর্টস অফ হিজ ফ্যামিলি ইন দিস স্মল ইনকাম। ঠিক আছে, তাহলে ছোট মানে তার ইনকাম কম, তাই এটা তার কাছে, তার ফ্যামিলির যে কমফোর্ট সেটা তার কাছে ডিফিকাল্টি ছিল। ঠিক আছে, তো এখানে 4টে অপশন দেখো, প্রোভাইডিং, প্রোভাইডেড, প্রোভাইডস আর প্রোভাইড। যখন টু আছে তখন তার সঙ্গে হবে প্রোভাইড, অপশন ডি। ঠিক আছে, to provide. It is difficult for him to provide all the comforts of his family in this small income. Okay, option D. 21 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। Select the most appropriate word for the given group of words. Group of words দেখে নিই। Irrational fear or closed or irrational fear of closed or confined places, মানে বদ্ধ জায়গা থেকে ভীতি। ওকে, 4টে অপশন দেখো, হাইড্রোফোবিয়া, ইনসোমনিয়া, ক্লেপ্টোম্যানিয়া, ক্লাস্ট্রোফোবিয়া। তাহলে হাইড্রোফোবিয়া হচ্ছে জল থেকে ভীতি, ইনসোমনিয়া হচ্ছে অনিদ্রা, ক্লেপ্টোম্যানিয়া হচ্ছে চুরি করার অভ্যাস, আর ক্লাস্ট্রোফোবিয়া হচ্ছে বদ্ধ জায়গা থেকে ভয়। তাহলে ইরেশনাল ফিয়ার অফ ক্লোজড অর কনফাইন্ড প্লেস হচ্ছে অপশন ডি, ক্লাস্ট্রোফোবিয়া। 22 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। ইডিয়মের মিনিং জানতে চেয়েছে। ইডিয়মটা কি আছে? এ সেফ পেয়ার অফ হ্যান্ডস, এ সেফ পেয়ার অফ হ্যান্ডস। আচ্ছা, 4টে অর্থ দেখো, অপশন দেখো। এ পার্সন হু ডাজ মেনি জবস, একজন ব্যক্তি যে অনেক কাজ করে। এ হ্যাপি পার্সন, সুখী ব্যক্তি। এ পার্সন হু গার্ড সামওয়ান, যে একজনকে গার্ড করে। এ রিলায়েবল পার্সন, হচ্ছে ভরসাযোগ্য ব্যক্তি। তাহলে এ সেফ পেয়ার অফ হ্যান্ডস কথাটার মানে হচ্ছে সুরক্ষিত জায়গা, ভরসাযোগ্য ব্যক্তির সাথে থাকা। ঠিক আছে, এ সেফ পেয়ার অফ হ্যান্ডস, তাহলে হয়ে যাবে অপশন ডি, এ রিলায়েবল পার্সন, যে হচ্ছে ভরসাযোগ্য ব্যক্তি। 23 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। লডেবল, লাফেবল, লায়াবল, ল্যামেন্টেবল। 4টে সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। লডেবল, লাফেবল, লায়াবল আর লেমেন্টেবল। তাহলে ভুল কোনটা আছে দেখো, লায়াবল, অপশন সি। লায়াবল বানান কি হবে? LIABLE। ঠিক আছে, LIABLE। 24 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। Select the most appropriate word for the given group of words. An obsessive desire to set fire to things. Okay, দেখো 4টে অপশন আছে। হাইপোমেনিয়া, পাইরোমেনিয়া, ইনসোমনিয়া, মোনোমেনিয়া।
আচ্ছা, অ্যান অবসেসিভ ডিজায়ার টু সেট ফায়ার টু থিংস। দেখবে অনেকে এরকম স্বভাব থাকে যে আগুন দেখলেই না কোনো কিছু তাতে ছুঁড়ে দেয় বা আঙুল দিয়ে আগুনের সাথে খেলা করে। হ্যাঁ, সামনে যা কিছু পায়, ধরো একটা কাগজ পেলো, সেটা আগুনের সামনে ধরা, সেটাকে বলছি অ্যান অবসেসিভ ডিজায়ার টু সেট ফায়ার টু থিংস। তাহলে সঠিক অপশন হয়ে যাবে হচ্ছে অপশন বি, পাইরোম্যানিয়া। অপশন বি। 25 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। Select the most appropriate meaning of the given idiom. A hot potato. চারটে অপশন দেখো। An offensive remark, a tasty snack, a memorable thing, a controversial issue. অফেন্সিভ রিমার্ক মানে হচ্ছে আপত্তিকর মন্তব্য, এ টেস্টি স্ন্যাক মানে সুস্বাদু নাস্তা, এ মেমোরেবল থিং মানে স্মরণীয় জিনিস, এ কন্ট্রোভার্সিয়াল ইস্যু মানে হচ্ছে বিতর্কিত বিষয়। তাহলে এ হট পটেটো এর ইডিয়মটা মানে হয়ে যাবে এ কন্ট্রোভার্সিয়াল ইস্যু। অপশন ডি। ওকে, 26 নম্বর দেখে নেব। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ইলাবোরেট। ইলাবোরেট শব্দের অর্থ কি জানো? ডিটেল, বিশদ। চারটে অপশন আছে দেখো। কমপ্লিকেটেড, ডিটেইলড, মিনিমাল আর ইনভলভড। তাহলে আমাকে বলেছে অ্যান্টোনিম। তাহলে কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল, ডিটেল মানে হচ্ছে বিশদ, মিনিমাল হচ্ছে যৎসামান্য, ইনভলভ মানে হচ্ছে জড়িত বা জড়ানো। তাহলে ইলাবোরেট শব্দের অর্থ যেহেতু বিশদ বা ডিটেল, তাহলে তার অ্যান্টোনিম হয়ে যাবে মিনিমাল। অপশন সি, মানে যৎসামান্য বা অল্প। ওকে, 27 থেকে 30 পর্যন্ত আছে ফ্রেজাল ভার্ব। আমাকে অনেকেই বলেছো যে ফ্রেজাল ভার্ব বেশি করে দিতে। সাথে লাস্ট চারটে ফ্রেজাল ভার্ব, চলো দেখে নিই। The two brothers are constantly arguing with each other. They have not been dash at all. ওকে, তাহলে কি দ্য টু ব্রাদার্স আর কনস্ট্যান্টলি আর্গুইং মানে দুই ভাই অনবরতই আর্গুইং মানে কি ঝগড়া করে, উইথ ইচ আদার। দে হ্যাভ নট বিন ড্যাশ অ্যাট অল, তাদের মধ্যে কী নেই। চারটে অপশন দেখো। গেটিং উইথ, গেটিং অ্যালং, গেটিং ওভার, গেটিং অ্যাট। আচ্ছা, তাহলে এখানে ফ্রেজাল ভার্বটা কী হবে? গেটিং অ্যালং মানে হচ্ছে কি জানো? গেটিং অ্যালং কথাটার মানে হচ্ছে ফ্রেন্ডলি। আর গেটিং ওভার মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের, আগের 23 নম্বর ভিডিওতে বলেছিলাম, গেটিং ওভার মানে হচ্ছে ওভারকাম করা, মানে কোনো দুঃখ থেকে বেরিয়ে আসা। ঠিক আছে, গেটিং ওভার। আর গেটিং অ্যাট কথাটার মানে হচ্ছে রিচ উইথ গ্রেট ডিফিকাল্টিস। রিচ উইথ গ্রেট ডিফিকাল্টিস। ঠিক আছে, তাহলে এখানে কি মানে দুই ভাইয়ের মধ্যে পরস্পর ঝগড়া লেগেই থাকে, সেক্ষেত্রে কী হবে? দে হ্যাভ নট বিন গেটিং অ্যালং, হ্যাভ নট বিন গেটিং অ্যালং অ্যাট অল। অপশন বি, গেটিং অ্যালং কথাটার মানে হচ্ছে ফ্রেন্ডলি। লেখাগুলো একদমই পড়ছে না, প্লিজ তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। ঠিক আছে, 28 নম্বর দেখে নেব। 28 নম্বর প্রশ্ন। মাই ডটার ইজ এ গ্রেট কুক, শি রিয়েলি ড্যাশ হার মাদার। চারটে অপশন দেখো। টেক্স আফটার, টেক্স টু, টেক্স ইন, টেক্স ফর। টেক্স আফটার কথাটার মানে হচ্ছে সিমিলার। আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, কারণ লেখাগুলো একেবারেই আসছে না স্ক্রিনে। সিমিলার, টেক্স আফটার মানে সিমিলার বা রিসেম্বল মানে মানে কি বলবো, সেম বলতে পারো, মানে মিলমিশ আছে, যেমন বাবার সাথে ছেলের সিমিলারিটি থাকে সেরকম। ঠিক আছে, টেক্স টু কথাটার মানে হচ্ছে হ্যাবিট। টেক্স ইন কথাটার মানে হচ্ছে চিট হওয়া, প্রতারিত হওয়া। টেক্স ফর কথাটার মানে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড। আমি তাকে চোর ভাবলাম, কিন্তু সে চোর ছিল না, তার মানে মিসআন্ডারস্ট্যান্ড সেটা। তাহলে মাই ডটার ইজ এ গ্রেট কুক, শি রিয়েলি টেক্স আফটার, মানে টেক্স আফটার হার মাদার, মানে তার মার মতোই, সিমিলারিটি মার মতোই। ওকে, অপশন এ। অপশন এ।
29 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। মেরি ড্যাশ 20 minutes late for the party. চারটে অপশন দেখো, টার্নড আউট, টার্নড ইনটু, টার্নড আপ আর টার্নড ডাউন। ওকে, টার্নড আপ কথাটার মানে হচ্ছে অ্যাপিয়ার। টার্ন আপ কথাটা মানে হচ্ছে অ্যাপিয়ার, লেখা খুব বাজে হচ্ছে। আর টার্ন ডাউন কথাটা মানে হচ্ছে রিজেক্ট। আচ্ছা আর লিখলাম না, রিজেক্ট। আর এত ফ্রেজাল ভাব তো তোমরা পড়ে মনে রাখতে পারবে না, তাই যেগুলো যেগুলো মানে খুব আসে পরীক্ষায় সেগুলোরই মানে আমি বলছি। টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার, টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট। তাহলে মেরি ড্যাশ 20 minutes লেট ফর দ্য পার্টি, তাহলে পার্টির জন্য পার্টিতে অ্যাপিয়ার হতে কত সময় লাগলো? 20 মিনিট। তাহলে এখানে কী হয়ে যাবে? অপশন সি, টার্নড আপ। মেরি টার্নড আপ 20 minutes লেট ফর দ্য পার্টি। ওকে, মানে তার পার্টিতে আবির্ভূত হতে বা অ্যাপিয়ার হতে, তার পৌঁছতে হবে না, এখানে অ্যাপিয়ার হতেই টার্নড আপ হয়। মেরি টার্নড আপ 20 minutes লেট ফর দ্য পার্টি, অপশন সি। 30 নম্বর প্রশ্ন দেখবো, আজকের সেটের শেষ প্রশ্ন। If you really want to lose weight, you need to dash eating dessert. If you really want to lose weight, যদি তুমি ওয়েট লস করতে চাও, you need to, কি প্রয়োজন? ড্যাশ ইটিং ডেজার্ট। ডেজার্টটাকে কী করতে হবে? গিভ অফ, গিভ অ্যাওয়ে, গিভ আপ, গিভ ইন। গিভ অ্যাওয়ে মানে জানেন তো, ডিস্ট্রিবিউট। আমি লিখলাম না, বলে দিচ্ছি, ডিস্ট্রিবিউট বা বিতরণ। গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা, আর গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার করা। তাহলে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লস ওয়েট, ইউ নিড, যদি তুমি সত্যি ওয়েট লস করতে চাও, তোমাকে ডেজার্ট খাওয়া কী করতে হবে? পরিত্যাগ করতে হবে। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা, অপশন সি, গিভ আপ। ওকে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লস ওয়েট, ইউ নিড টু গিভ আপ ইটিং ডেজার্ট। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের সেটের 30টা এমসিকিউ, যেগুলো আমি স্ক্রিনে লিখলাম। জানি খুব বাজে হয়েছে, তোমাদের বুঝতে খুবই সমস্যা হবে, তাও একটু কষ্ট করে বুঝে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে আরও অনেক বন্ধু আমার ভিডিওটা দেখে উপকৃত হয়। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। ওকে, আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।